আমি নীলা। আমার বিয়ের বয়স এখন 2 বছর 3 মাস। আমার স্বামী নাজিম বিয়ের মাত্র 1 মাস পরেই মালয়েশিয়া চলে গিয়েছিল। তখন আমার বয়স মাত্র 22। গ্রামের মেয়ে, শহরের কলেজ থেকে বিয়ে পাশ করেছি, কিন্তু সংসার আর সমাজের নিয়মের বাইরে তখনও কিছু জানতাম না। প্রথম কয়েক মাসে নাজিম ফোন করত প্রতিদিন, সকালে উঠেই কল, রাতে ভিডিও কল। আমি ভেবেছিলাম এইভাবেই আমাদের জীবন যাবে, কিন্তু সময়ের সাথে সব কিছুই বদলে যায়। কাজের চাপ, দূরত্ব, সময়ের পার্থক্য সব মিলিয়ে ধীরে ধীরে কথা কমে গেল। রাতে ঘুমাতে গেলে বিছানার এক পাশটা খালি থাকে, আর আমি তাকিয়ে থাকতাম দেয়ালের ঘড়ির দিকে। শব্দ করত না, কিন্তু তার টিকটিক শব্দটা যেন আমার বুকের মধ্যে ধাক্কা দিত। সে নেই, সে নেই। আমার শাশুড়ি আগেই মারা গেছেন। বাড়িতে শুধু শ্বশুর করিম সাহেব আর ভাসুর রুবেল। দুজনেই ভালো মানুষ বলেই জানতাম, কিন্তু মানুষ সবসময় একই রকম থাকে না, বিশেষ করে যখন ঘরে এক তরুণ বউ একা থাকে আর তার স্বামী থাকে 1000 মাইল দূরে। একদিন বিকেলে উঠোনে কাপড় মেলছিলাম। হালকা বাতাসে শাড়ির আঁচল উঠছিল। পেছন থেকে শ্বশুর বললেন, তোমার হাতের কাজ খুব সুন্দর বৌমা, তোমার মতো মেয়েকে পেয়ে আমি খুবই খুশি। এমনকি আমি মনে করি আমার নাজিম খুব ভাগ্যবান। সেদিন কথাটা সাধারণই লেগেছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত কোমলতা দেখেছিলাম। আমি কিছু বলিনি, মাথা নিচু করে চলে গিয়েছিলাম। এরপর দিন দিন ছোট ছোট যত্ন, অযথা প্রশংসা সব মিলিয়ে আমি বুঝতে লাগলাম কিছু যেন ঠিক নেই। আমার শ্বশুরের আচার ব্যবহারই আমার মনে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে। আমি আরও ক্লিয়ার হলাম, একদিন দুপুরবেলা আমি গোসল দিয়ে মাথার চুল ছাড়া দিচ্ছি, এমন সময় আমার শ্বশুর কোথা থেকে ছুটে এসে আমার পিঠের উপরে হাত দিয়ে হালকা করে ছোঁয়া দিল। আমি বললাম, এটা কি হলো বাবা? সে আমাকে বলল, তোমার পিঠের ওপর ছোট্ট একটা বিচ্ছু পড়ছিল বৌমা, তাই আমি ফেলে দিলাম। ডালিমের মতো টসটসে বৌমার গায়ে বিচ্ছু পোকা পড়বে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব তা কি হয়? বিচ্ছুটা তোমার পিঠ বেয়ে ব্লাউজের ভেতরে ঢুকে যাচ্ছিল বৌমা। ভেতরে ঢুকলে এতক্ষণে তোমার গায়ের সবকিছু খুলে ফেলতে হতো বৌমা। আমার শ্বশুরের এমন আজগুবি কথা শুনে আমি কিছু বুঝতে পারলাম আসলে ওনার মতলবটা কি। অন্যদিকে আমার ভাসুর রুবেলও মাঝে মাঝে অতিরিক্ত আগ্রহ দেখাতো। ফোনে ভিডিও কলের সময় বারবার পাশ দিয়ে এসে দাঁড়াতো, হাসত। একদিন সে বলল, নীলা, তুমি হাসলে ঘরটা আলোকিত হয়ে যায়। এইসব কথা প্রথমে শুনে অস্বস্তি লাগত, কিন্তু সত্যি বলতে কি সেই সময় আমি ভীষণ একা ছিলাম। নাজিমের ফোন না আসা, কারোর সাথে মনের কথা না বলা, সব মিলিয়ে একটা শূন্যতা কাজ করত। এক রাতে হঠাৎ ঝড় উঠেছিল, বিদ্যুৎ চলে গিয়েছিল। আমার ভাসুর রুবেল এসে বলল, নীলা, ভয় পাচ্ছ? আমি বারান্দায় আছি, একদম ভয় পাবে না, আর তোমার রুমের দরজা লাগাবে না। আমি জানালার ফাঁক দিয়ে বাইরে দেখি সে মোমবাতি হাতে বসে আছে। সেই দৃশ্যটা আজও চোখে ভাসে। মনে হয়েছিল এই লোকটি যদি ভাইয়ের মতোই থাকতো তাহলে আমি এত দ্বিধায় পড়তাম না। পরের দিন থেকেই আমি দূরত্ব তৈরি করার চেষ্টা করলাম, কিন্তু দূরত্ব কখনো কখনো ভালোবাসার জন্ম দেয়, যে ভালোবাসা নিষিদ্ধ তবু মানুষের মনের গভীরে জায়গা করে নেয়। আমি বুঝতাম শ্বশুরের চোখে এখন আর আগের মতো পিতৃস্নেহ নেই, রুবেলের চোখে আছে একরকম আকর্ষণ, আর আমার চোখে ছিল ভয়ের ছায়া, ছিল অপরাধবোধ, কিন্তু ছিল একটা লুকানো ভালোবাসা যেটা আমি স্বীকার করতে পারতাম না। একবার আমার হঠাৎ করে ডায়রিয়া হলো। সকাল থেকে প্রায় 3-4 বার বাথরুম হচ্ছিল। আমি খুবই ক্লান্ত হয়ে গেছি। বাথরুমের দরজার সিটকানি আটকাতে একদমই খেয়াল নাই। হঠাৎ করে আমার ভাসুর বাথরুমের দরজা ধাক্কা দিয়ে খুলে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমিও হতভম্ব হয়ে গেছি। কি বলবো ভেবে পাচ্ছি না। আমি যে পানি খরচ করে বের হয়ে আসব সেদিকেও খেয়াল নাই। প্রায় 1 মিনিট পর আমার ভাসুরের জ্ঞান ফিরল। সে মুচকে একটা হাসি দিয়ে তার হাতে থাকা বদনা নিয়ে ফিরে গেল। এতক্ষণ পর আমারও জ্ঞান ফিরে এলো। ও মাই গড, তাহলে কি আমার ভাসুর সবকিছু? তাহলে কি সে আমাকে ফলো করে ইচ্ছাকৃতভাবে বাথরুমে আসছিল? না না, যদি তাই হতো তাহলে তো তার হাতে বদনা থাকতো না। কিন্তু এসব কোনো বিষয় না, বড় বিষয় হলো সে তো আমার সবকিছুই দেখে ফেলেছে। আমি ভীষণ লজ্জায় পড়ে গেলাম। এই লজ্জার ঘটনা কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হলো আমার শ্বশুরের উচ্ছৃঙ্খলতা। একদিন শ্বশুর হঠাৎ বললেন, তুমি চাও তো
আমি তোমাকে শহরে পাঠিয়ে দেই, এখানে তোমার কষ্ট হয়। আমি বললাম, না বাবা, আমি এখানেই ভালো আছি। তিনি বললেন, তুমি ভালো নেই নীলা। তিনি নিচু গলায় বললেন, তোমার চোখ বলছে। আমি আর তখন কিছু বলিনি। বুকের মধ্যে একটা গরম হাওয়া উঠেছিল, অজানা ভয়, লজ্জা আর করুণার মিশ্র অনুভূতি। সেই রাতে আমি প্রথমবার কেঁদেছিলাম নিজের জন্য, নাজিমের জন্য আর এই ঘরের নিঃশব্দ ভালোবাসার জন্য। আমার ভাসুর রুবেলও এসে বলল, নীলা, আমি কাউকে বলতে পারবো না, কিন্তু তোমাকে ছাড়া এখন ঘর ফাঁকা লাগে। আমি কিছু বলিনি, শুধু বলেছিলাম, ভাইয়া, আপনি কিন্তু আমার স্বামীর বড় ভাই, আপনি এমন দৃষ্টি আমার উপর দিয়েন না ভাইয়া। সে মাথা নিচু করে চলে গিয়েছিল, কিন্তু আমি জানতাম সে আমার কথা শুনলেও মন থেকে মানতে পারছে না। দিনগুলো চলছিল ভারী নিঃশব্দে। একদিন সকালে ডাকপিয়ন চিঠি দিল, নাজিমের লেখা। সে লিখেছে, নীলা, আমি হয়তো এখনো ফিরতে পারছি না, কিন্তু তুমি যেন কখনো আমার ভালোবাসায় সন্দেহ না করো। আমি প্রতিদিন তোমাকে ভেবে বেঁচে আছি। চিঠিটা পড়তে পড়তে আমি কেঁদে ফেলেছিলাম। সেই মুহূর্তে বুঝলাম, আমি যদি এখন নিজেকে না সামলাই তাহলে সব হারিয়ে ফেলব, আমার সম্মান, আমার ভালোবাসা, এমনকি নিজের বিশ্বাসও। সেই দিনই আমি শ্বশুরকে বললাম, বাবা, আমি শহরে গিয়ে একটা স্কুলে চাকরি নিতে চাই, এখানে থাকতে আমার অস্বস্তি হয়। তিনি চুপচাপ মাথা নেড়ে বললেন, যাও, তবে রুমটা কিন্তু আমি তোমাকে নিয়ে দিব। আমার মনের মধ্যে কেমন যেন খটকা লাগলো। আবার ভাবলাম, হয়তোবা তার ছেলে দেশে নেই, সেক্ষেত্রে হয়তো নিজের দায়িত্বের জায়গা থেকে এই কথা বলছে। আমি বললাম, ঠিক আছে বাবা, আপনি নিজে আমাদের বাসা দেখে উঠাই দিয়েন। পরের সপ্তাহে আমি বেডপত্র গুছিয়ে বের হব। ঠিক সেই মুহূর্তে আমার ভাসুর আমার সামনে এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, একদম চুপচাপ, কোনো কথা বলছে না। যাওয়ার সময় শুধু বলেছিল, তুমি ভালো থেকো, সুখে থেকো নীলা, এই ঘরটা তোমাকে ছাড়া অন্ধকার হয়ে যাবে। আমি আর তাকাইনি, কিন্তু মনে হচ্ছিল চোখের কোণে গরম কিছু গড়িয়ে পড়ছে। আমি এখন শহরে থাকি, প্রায় 2 মাস পেরিয়ে গেছে। এর মধ্যে একদিন আমার শ্বশুর এলো। আমি তার জন্যে ফ্রিজ থেকে মুরগির মাংস, পদ্মা নদীর ইলিশ মাছ রান্না করে খেতে দিলাম। খাবার সামনে দিতেই আমার শ্বশুর আমাকে বলল, নীলা, আমি খাবো না। আমি তো অবাক হয়ে গেলাম। বিয়ের পর থেকে আমার শ্বশুর আমার নাম ধরে ডাকে নাই। তার ডাকের মধ্যে রোমান্টিক একটা সুর বাজছে, কিন্তু যে করেই হোক এই সুর আর বাজতে দেওয়া যাবে না। কিন্তু কিভাবে আমি থামাবো এই সুর? এবার আমার শ্বশুর আমাকে বলে ফেলল, নীলা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি বললাম, জি বাবা, বলুন। শ্বশুর তখন আমাকে বলল, নীলা, তুমি বাড়ি থেকে আসার পরে একটা দিনও আমি শান্তিতে থাকতে পারিনি। আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন বাবা? বাড়িতে তো সবাই আছে, তাছাড়া আপনার বড় ছেলের বউও তো মায়ের বাড়ি থেকে চলে আসছে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, আমার বড় ভাসুরের বউ অর্থাৎ আমার বড় যা বাচ্চা হওয়ার জন্য 6 মাস আগে মায়ের বাড়িতে গেছিল। এবার আমার শ্বশুর আমাকে বলল, ওই বউয়ের কথা আমার সামনেই বলো না, ওকে দেখলেই আমার গসায় আগুন জ্বলে যায়। আর তোমার দেখলে মনে হয় সারাদিন সারা রাত তোমার মুখের দিকে তাকিয়ে থাকি। এবার আর আমার বুঝতে বাকি রইল না আমার শ্বশুরের আসলেই চাহিদাটা কি। আমিও তার সাথে তাল মিলিয়ে বললাম, তাই নাকি বাবা? আমার শ্বশুর তখন বলল, জানো নীলা, আমার সারাক্ষণ শুধু একটা কথা মনের মধ্যে উদয় হয়, এই জন্মে যদি তোমার মতো মেয়ের সাথে বাকি জীবনটা কাটাতে পারতাম তাহলে আমি হয়তো আরও 50 বছর বেশি বেঁচে যেতে পারতাম। এই কথা বলতে বলতে আমার শ্বশুর আমার পেটের উপর হাত বোলাতে শুরু করে দিল। এবার আস্তে আস্তে তার মুখটা আমার মুখের দিকে এগিয়ে নিয়ে আসছে। আমি তো একদমই হ্যাং হয়ে গেলাম। এই মুহূর্তে আমার কি করা উচিত ভেবে পাচ্ছি না। কোনো কিছু না ভেবে আমার শ্বশুরকে ঘাট ধরে ধাক্কা দিয়ে রুমের বাহিরে বের করে দিলাম। আমার শ্বশুর গিয়ে আমার ভাসুরের গায়ের উপর পড়ল। আমার ভাসুর কখন যে আমার রুমের সামনে এসে দাঁড়িয়ে তার বাপের এসব কুকীর্তির কথা শুনছে আমি একটুও বুঝতে পারি নাই। তবে এক হিসেবে ভালোই হয়েছে, এক ঢিলে 2 পাখি মারা হলো। বাপেক শায়েস্তা করতে গিয়ে ছেলে সহ শিক্ষা পেল। তারা বাপ বেটা আমার বাসা থেকে বের হয়ে চলে গেল। আজ 3 বছর হয়ে গেছে। আমি এখন শহরে এক স্কুলে পড়াই। নাজিম মাঝে মাঝে ভিডিও কলে কথা বলে। আমাদের মধ্যে দূরত্ব এখনো আছে, কিন্তু তাতে ভালোবাসা মরে যায়নি।
শ্বশুর ভাসুরের সাথে আর যোগাযোগ নেই, তবু তাদের জন্য মনের এক কোণে করুণা আছে, কারণ আমি জানি একাকিত্ব কখনো কখনো মানুষকে ভুল পথে ঠেলে দেয়। আমি সেই পথ থেকে ফিরে এসেছি, নিজেকে হারাইনি, ভালোবাসাকেও নোংরা হতে দেইনি। এটাই আমার জয়। শেষে আমি শুধু বলবো, ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয়। ভালোবাসা মানে নিজের সীমার মধ্যে থেকেও অন্যের প্রতি মমতা হারিয়ে না ফেলা। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে একটা লাইক এবং ভালো লাগা মন্দ লাগার বিষয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে। আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।